হ্যালো এভরিওয়ান, আমি মিশকা। রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদয় প্রেমগাথার পর্ব 24 নতুন পর্ব নিয়ে চলে আসলাম। চলো শুরু করা যাক। কলেজে ঢুকতে ঢুকতে মায়ের 9টা বেজে গেল। আসিফ হৃদের গাড়ি করে মায়াকে এতটুকুনি পথ দিয়ে গেল। এতক্ষণ কলেজে বেশ ভালোই আনাগোনা হয়েছে স্টুডেন্টের। জুই এখনো কলেজে আসেনি, হয়তো একটু পর আসবে। তবে শ্রেয়াকে দেখা গেল কলেজের চত্বরে। অবাক চোখে মায়ার দিকে তাকিয়ে ছিল সে, হয়তো বোঝার চেষ্টা করছিল মায়া হৃদের গাড়িতে কিভাবে আসলো। মায়া প্রথমে বুঝলো না শ্রেয়ার দৃষ্টির কারণ, কিন্তু তারপরে ঠিকই বুঝলো যখন শ্রেয়া মায়াকে এই নিয়ে প্রশ্ন করলো যে কিভাবে হৃদের গাড়িতে আসলো। মায়া খুব স্বাভাবিক ন্যায় জানালো সে হৃদের সাথে দেখা করতে গিয়েছিল, সেজন্য হৃদের গাড়িতে করে আসা। তবে মায়ার বিস্তারিত ভেঙে না বললে শ্রেয়াও বিস্তারিত জানার আগ্রহ দেখালো না। বরং শ্রেয়া যেটা জানার আগ্রহ দেখালো সেটা হলো, তোর হৃদ ভাইকে কেমন লাগে মায়া? দুই বান্ধবী কলেজের ভবনের দ্বিতলায় করিডোরে দাঁড়িয়ে। পরীক্ষায় 10টায়, জলদি আসায় তাই আপাতত ক্লাসের সামনে দাঁড়িয়ে। শ্রেয়ার কথায় মায়া করিডোরে রেলিংয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে শ্রেয়ার দিকে কপাল কুঁচকে তাকালো। লহাময় গলায় শ্রেয়ার প্রশ্নে শুধিয়ে জানতে চাইলো, কেমন কেমন লাগে মানে কি? কি বোঝাতে চাইছিস? ঠিকঠাক প্রশ্ন কর, তারপর না হয় উত্তরটা আশা করিস। মায়ার কথা কিঞ্চিত বিরক্তি হলো শ্রেয়া। তারপরেও মায়া বুঝতে চেয়ে বলল, ঠিকঠাক প্রশ্নই তো করলাম, ছেলে হিসাবে হৃদ ভাইকে তোর কেমন লাগে? শ্রেয়ার প্রশ্নে মায়ার কুঞ্চিত কপাল ভাঁজ শীতল হলো। বেশ অবজ্ঞা করেই বললাম, কেমন আবার লাগবে? 8-10টা ঠিকঠাক মানুষের মতোই লাগে, তবে ওনার রাগ অহংকারের সাথে সাথে লোকটা একটু বেশি সুন্দর। এত সুন্দর মানুষের বউগুলো কপাল খারাপ হয় বুঝলি। সুন্দর পুরুষগুলো বউকে ভালোবাসতে চায় না, কারণ তাদের নিজের রূপের অহংকার শেষ হয় না। সেখানে বইয়ের রূপ তো ডাল ভাত বুঝলি। এই সুন্দর পুরুষগুলোর বাইরে নজর বেশি থাকে। বিয়ের পর পরক্রিয়া সম্পর্কে কিন্তু এদের দিয়েই হয়। যদি সবটা আমার ব্যক্তিগত মতামত, তবে এই কারণে আমার সুন্দর পুরুষ অ্যালার্জি, সহ্য হয় না। আমি তো নিজেই জন্য পারফেক্ট কালো পুরুষই নির্বাচন করব, সে আমার রূপে প্রশংসা করতে করতে পঞ্চমুখ থাকবে, সারা জীবন আমার আঁচল ধরে ঘুরবে আর বলবে, বউ আমাকে একটু ভালোবাসো তো। দেখো তোমার ভালোবাসায় আমি কাঙ্গাল হয়ে যাচ্ছি দিন দিন। ভালোবাসায় এত কৃপণতা করলে চলে বলো? তারপর যেদিন আমি একটু রাগটাগ দেখাবো সেদিন সে এসে বলবে, বউ ধরো, ধরো তো এই পড়া পানিটা খাও। পীর বাবা থেকে এনেছি তোমার জন্য। এই পড়া পানিটা খেলেই তুমি আর রাগটাগ করবে না, বরং আমাকে বেশি বেশি ভালোবাসবে। এই ভালোবাসির পড়া পানি তুমি বরং খাও খাও। মায়ের ব্যক্তিগত মতামত আর স্বামী নিয়ে অদ্ভুত সব কথাবার্তা হততম্ব হয়ে শ্রেয়া বলল, ভালোবাসার জন্য বুঝি কেউ পড়া পানি খাওয়ায়? এটাও সম্ভব বুঝি? মায়ের দৃঢ় গলায় উত্তর আসলো তখনই, অবশ্যই সম্ভব। সোলমেট বুঝিস? বিবাহিত জীবনে যারা সোলমেট পায় তাদের দেখবি এমন ছোট বড় সব পাগলামো করে বেড়ায় পার্টনারের জন্য। তাই আমিও আল্লাহর কাছে নিজের জন্য একটা সোলমেট চাই, সে যেমনই হোক কিন্তু আমার সোলমেট হোক। আমি বিশ্বাস আমি পাবো। আর সেজন্যই সোলমেট হিসাবে নিজের জন্য একটা কালো ছেলেকে চাই। নয়তো দেখা যাবে হৃদ খানের মতো সুন্দর কোনো পুরুষ যদি স্বামী হিসাবে কপালে জুটে, তখন স্বামী জামাই আমার পেছনে পেছনে নয়, বরং আমি জামাইয়ের পেছন পেছন পীর বাবার পড়া পানি নিয়ে ঘুরতে হবে তার ভালোবাসা বাড়ানোর আশায়, বুঝলি। মায়ের চিন্তা ভাবনার ধরন সবসময় সবার থেকে আলাদা হয়। যেখানে সবাই নিজের জন্য পারফেক্ট হৃদ খানের মতো জামাই চায়, সেখানে মায়া এমনভাবে হৃদকে অবজ্ঞা করছে যেন হৃদ সুন্দর হয়ে পাপ করে ফেলেছে। মায়ের মতে হৃদের মতন তুচ্ছ জিনিস আর কিছুই হতে পারে না। শ্রেয়া আগ্রহ নিয়ে জানতে চাইল, আচ্ছা ধর, যদি তোর নিখোঁজ স্বামী কোনোভাবে হৃদ ভাইয়ের মতন সুন্দর করে পুরুষ হয়, তাহলে কি করবি? শ্রেয়ার কথায় কথায় আবার দৃঢ়তা দেখিয়ে বলল, হবে না। আমার জামাই হৃদ খানের মতন এতটা সুন্দর হবে না। লোকটা আমি সেদিন রাতের আধারে যদিও দেখিনি, তবে আমি গ্যারান্টি ওয়ারেন্টি সহ দিয়ে বলতে পারি যে এত সুন্দর হবে না। আমার জামাই লম্বা সম্বা বলিষ্ঠবান কালো কোনো পুরুষ মানুষ হবে দেখিস, একদম আমার মতন। মায়ের কথা খানিকটা অসন্তুষ্টি গলায় ঝাঁকালো শ্রেয়া, বিরক্ত নিয়ে বলল, না দেখে এমন গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছিস কিভাবে তুই? যদি সত্যি সত্যি সে হৃদের মতন সুন্দর করে পুরুষ হয়, তাহলে কি করবি? জামা সুন্দর বলে ছেড়ে দিবি? এবার মায়ের গলায় দৃঢ়তা নুয়ে আসলো। কণ্ঠ খাদে এনে বলল, এমন ছোটখাটো বিষয়ে জামা ছাড়লে হবে বল? শত হলো বউ, বউ হয় আমি তার। দায়িত্ব নিয়ে বেশি বেশি পীর বাবার পড়া পানি খাওয়াবো আমি, এই আর কি। স্বামী প্রসঙ্গ আসতে মায়া কেমন গলে গিয়ে পল্টি নিল কথায় কথায়। মায়ের কথায় একটা অন্ধ লোক বলে দিতে পারবে মায়া ওর স্বামীকে কতটা চায়। আচ্ছা, যদি কখনো এমন হয় যে মায়ের ভালোবাসার স্বামী মায়েরই কোনো অপছন্দ মানুষ বের হয়, তখন কি একই ভালোবাসায় থাকবে মায়ার, যেমনটা এখন দেখাচ্ছে স্বামীর জন্য? শ্রেয়ার মনে বেশ কৌতূহল জেগলো। আচ্ছা, মায়া তো হৃদ ভাইকে অপছন্দ করে, তাহলে শ্রেয়াকে হৃদ ভাইকে দিয়ে একটা উদাহরণ দেবে মায়াকে? মায়াকে উত্তর দেয় অন্তত জানতে পারবে শ্রেয়া।
আচ্ছা মায়া, এমনি ধর, জাস্ট কথায় কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ? যদি এমন হয় তোর নিখোঁজ স্বামী কোনোভাবে তোর অপছন্দ হৃদ খান বের হলো, তাহলে তুই কি করবি এটা জানার পর? মায়া ভাবলো না এক মুহূর্ত, চট করে উত্তর দিয়ে বলল, প্রথমত সে হবে না, নো চান্স। তারপরেও যদি মনে করতে বলিস তাহলে সেটা স্বাভাবিক, সেটাই করব, বিচ্ছেদ মানে তালাক। হ্যাঁ, তুই যে এখন এত ভালোবাসিস সেটা ভুলে যাব। ভাই ছাড়তে না চায়, ছাড়িয়ে নেব, তারপরে ভাইয়ের সাথে থাকবি না? না। মায়া জিরো গলায় কথায় শ্রেয়া বুঝতে পারে মায়া আসলে হৃদকে পছন্দ না, কোনোভাবেই না। এই জন্য অযৌক্তিকভাবে হৃদ ভাইয়ের উদাহরণটা দেওয়ার হয়তো শ্রেয়া ঠিকঠাক হয়নি। শ্রেয়া বলল, তোর এত অপছন্দ কেন হৃদ ভাইকে? তাকে অপছন্দ করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো হৃদ খান কখনোই আমার ব্যক্তিগত ওই মানুষটা হিসাবে আমার কল্পনাতেও আসেনি। শ্রেয়া বেশ হেসে উড়িয়ে দেওয়ার মতন করে মায়ের পাশ ঘেঁষে করিডোরে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর হৃদ ভাইকে পছন্দ না, অথচ আমি তার কাজিন হই। আমার চোখে দেখা মেয়ে যে হৃদ ভাইয়ের জন্য মুখিয়ে থাকে। আমি স্কুল থেকে সিনিয়র আপুরা পর্যন্ত হৃদ ভাইকে চিঠি দিতে আমাকে আমাকে দিয়ে। আমি কখনো ওই চিঠিগুলো হৃদকে ভাইকে দিতাম না, থাপ্পড় খাওয়ার ভয়ে রাস্তার ডাস্টবিনে ফেলে দিতাম, আর আপুদের গিয়ে বলতাম হৃদ ভাই ছিঁড়ে দিয়েছে। তাছাড়াও এখন হৃদ ভাইয়ের নতুন আত্মীয় হয়েছিস, একটু আশেপাশে চোখ বোলালেই অবশ্যই দেখবি কত মেয়ে ভাইকে চায়। এমনকি আমার কাজিন হৃদ ভাই খালাতো বোন শশী আপু, ক্রেজ তো তুই এখনো দেখিসনি। বাপরে, দেখলে তুই অবশ্যই শকড হবি। আমি এখন বলবো না, তুই অবশ্য নিজের চোখেই দেখতে পারবি দ্রুত। তাছাড়া আমি যতটুকুনি জানি হৃদ ভাই আর শশী আপুর মধ্যে নাকি প্রেম টেম সম্পর্ক আছে, পারিবারিকভাবে বিয়েটাও ঠিক হয়তো সামনে হয়েও যাবে। অথচ তুই বলছিস তোর হৃদ ভাইকে পছন্দ না। তোর জায়গা আমি হলে তো এমন সুন্দর বিয়ের ওপর ক্রাশ খেয়ে তার প্রেমে উষ্টা খেয়ে পড়তাম সে কখন। কিন্তু তুই তো ইন্টারেস্টই দেখাচ্ছিস না। হৃদ প্রেম ভালোবাসা সম্পর্কের কথা শুনে মায়া তেমন ভাবান্তর হলো না, বিষয়টা পাত্তা দিল না। যেহেতু হৃদকে ওর পছন্দ না, তাই হৃদের প্রেম বা বিয়ে নিয়ে ওর মাথা ব্যথা নেই। মায়া হৃদের প্রেমের সম্পর্ক স্বাভাবিকভাবেই ধরে নিয়ে বলল, বিষয়টা আসলে ইন্টারেস্টের নয়, বিষয়টা ভালোবাসা। হৃদ খান আমার জীবনে আসার আগে থেকে আমি বিবাহিত ছিলাম, আর ততদিন নিখোঁজ স্বামীকে মন দিয়েও বসে আছি। সেজন্য আমার কখনো ওই প্রেম প্রেম চোখে হৃদ খানকে বা অন্য কোনো ছেলেকে দেখা হয়নি। 8-10টা সাধারণ মানুষের মতো হৃদ খানকে দেখে এসেছি। যদি আমি বিবাহিত না হতাম, হয়তো সুন্দর বিয়ে হিসেবে হৃদ খানের রূপে গলে পানি হয়ে যেতাম। কিন্তু আফসোস, আমি অলরেডি একজনের প্রেমে বসে আছি, সেখানে অন্য কেউ ঢোকার নো চান্স বেবি। মায়ার পরীক্ষা শুরু হলো 10টায়। স্বাভাবিক নয় জুয়ের হাতে বকাঝকা শুনতে হয়েছিল মায়াকে, কিন্তু শ্রেয়ার সাথে মায়া সকালে বের হয়েছিল এমনটা শ্রেয়া বলে এই যাত্রায় বেঁচে যায় মায়া। নয়তো আজ জুই মায়ার নামে বিচার তুলতো আরিফের কানে। দিন দিন মায়া কেমন বেপরোয়া আচরণ হয়ে যাচ্ছে স্বামীর খোঁজে, সেটা মায়ের জন্য মোটেও ঠিক নয়। এই তো এখন মায়া এক অপ্রত্যাশিত কাজ করে বসলো। পরীক্ষা চলাকালীন কি মনে হওয়ায় তাড়াহুড়ো মায়া খাতা জমা দিয়ে বের হয়ে গেল সবার আগে আগে। অথচ পরীক্ষা এখনো ঘন্টা খানিকটা সময় বাকি আছে। ক্লাসের সবাই পরীক্ষা দিচ্ছে, আর মায়া তাড়াহুড়ো করে স্যারকে খাতা জমা দিয়ে ফাইল নিয়ে বের হয়ে গেল অসুস্থতার দোহাই দিয়ে। অথচ জুই জানলা দিয়ে ঠিকই দেখছে মায়া দৌড়ে কলেজের গেটে গিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। জুইয়ের রাগে দাঁতে দাঁত পিষল। কাল কোচিং থেকে আর আজ পরীক্ষার হল থেকে মায়া বেরিয়ে গেল অসুস্থতা বাহানা দিয়ে। নিশ্চয় মায়া কোথাও কিছু ঝামেলা পাকাচ্ছে, নয়তো এমন অদ্ভুত আচরণ কেন করবে? জুইয়ের সন্দেহ বাড়ে। পরীক্ষা শেষ হলেই সে যে জুই মায়াকে ধরে বেঁধে সবকিছু প্রশ্ন করবে, জানতে চাইবে মায়া কেন 2 দিন ধরে এমন আচরণ করছে, কেন পরীক্ষাগুলো খারাপ করছে ইচ্ছাকৃতভাবে। মায়া হন্তদন্ত হয়ে রিক্সা চড়ে বসলো হৃদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। মায়ের অস্থির না ছটফট করে রিক্সায় বসে মায়া এত বড় কুৎসিত কাজটা কিভাবে করলো? নিজের স্বার্থের জন্য স্বামীকে খুঁজতে গিয়ে তারই একটা কিনে বিক্রি করে অনুমতি দিয়ে আসলো হৃদ খানকে। এটা অন্যায় থেকেও জঘন্য পাপ হয়েছে মায়ের। কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না, শুধু ভালো রাখার দোয়া করা যায়। মায়া তো ওর স্বামীকে ভীষণ ভালোবাসে, তাহলে লোকটা এত বড় ক্ষতি কিভাবে করবে মায়া? তারপরে বুক কাঁপলো না? মায়া কি আদৌ ওর স্বামীকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে এমনটা মায়া কখনোই করতে পারতো না ওর স্বামীর অগোচরে। তীব্র অপরাধবোধ মায়া রিক্সার মধ্যেই বসে ঝরঝরে কেঁদে উঠলো। যে লোকটাকে ও এখনো দেখেনি পর্যন্ত, সে লোকটা কত বড় বিপদে ফেলে দিল মায়া। সোজা কিডনি বিক্রি করে দিন তার অগোচরে। মায়া কি আদৌ ভালো বউ? ওর মতন জঘন্য বউ কেউ হতে পারে না এই দুনিয়ায়। মায়ের সর্বোচ্চ নিষ্কৃত বউ হলো ওর স্বামী। মায়া হঠাৎ কান্না। রিক্সার চালক চমকে পিছনে তাকালো। গাড়ির গতি কমিয়ে মায়াকে তিনি জিজ্ঞাসা করতে চাইলো। মায়া চোখ বুজে রিক্সাওয়ালাকে উদ্দেশ্যে বলল, চাচা একটু দ্রুত চালাবেন গাড়িটা? রিক্সা চালক আর প্রশ্ন করলো না মায়াকে, বরং তিনি মায়ের কথা স্বাভাবিক ন্যায় থেকে দ্রুত গতিতে টানলো মায়ের দেওয়া ঠিকানায়। মায়ের রাস্তার পথের দিকে তাকালো। হৃদয় আশেপাশে দেখা গেল কিনা দেখতে। মায়াকে আজ সকালে আসিফ কলেজে ড্রপ করার সময় বলেছে ওরা আজ ঢাকায় ব্যাক করবে। এবার ফিরতে মাস 2 সময় নেবে। হৃদ দেশের বাইরে যাওয়ার কথা। এমন অবস্থায় যদি মায়া এখন হৃদের কাছে পৌঁছানোর আগে হৃদ চট্টগ্রাম ছেড়ে চলে যায়, তাহলে মায়া আর
নিষেধ করা হবে যে ওর স্বামীর কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও। মায়াকে যেন রিত সকালের উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফের এই এটাও বলবে। মায়া এখন আবারও ওর স্বামী কিডনি দিয়ে কোনো ডিল টিল করতে চায় না ও। মায়াকে যেন হৃদের সকালে উকিলের দেওয়া ডিলের কাগজগুলো ফেরত দেয় ওটা বলবে। মায়া এখন আর ওর স্বামীকে খুঁজবে না। যেদিন মায়া 2 লাখ টাকা জোগাড় করতে পারবে সেদিন খুঁজবে, নয়তো থাক। মায়া এবার নিজে খুঁজে নেবে ওর স্বামীকে, তারপর হৃদের সাথে স্বামীর কিডনি নিয়ে কোনোরূপ ডিল করবে না মানে করবেই না। এই যাত্রায় মায়ের ভাগ্য ভালো হওয়ায় রিক্সা থেকে নামে হৃদের বিল্ডিংয়ের নিচে আসিফকে দেখলো গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো অল্পক্ষণেই চলে যাবে। আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরও 10-12 জনের মতন ছেলেপেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়ের সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিয়ে আসিফ মায়াকে এই অসময়ে দেখতে কিছু বললো না, বরং মায়া কিছু বলার আগে আসিফ স্বাভাবিক নিয়ে জানালো হৃদ নিজের ওপরে আছে এবং রেডি হচ্ছে। মায়ের সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠলো। দরজা নক করতে দেখলো ভেতর থেকে দরজা খোলা, হয়তো হৃদ বেরিয়ে যাবে বলে লাগায়নি। মায়া চাপানো দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো হৃদ সোফায় বসে শুটস পড়ছে। কারো উপস্থিতি টের পেতেই হৃদ বিয়াখালিভাবে চোখ তুলে দৃষ্টি মিলল মায়ের সাথে। মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুঁচকালো। তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। এক পলক সময়টাও দেখে নিল, মাত্র দুপুর 12টা 5 মিনিট। তার মানে মায়ের পরীক্ষা এখনও শেষ হয়নি, রানিং। তাহলে এই মেয়ে এই অসময়ে পরীক্ষা রেখে হৃদের বাসায় কী করছে? হৃদ পুনরায় নিজের শুষ্ক শুজ পরার স্থির হলো। কি চাই? আমি সকালে আমাদের মধ্যেকার ডিলের কাগজপত্রগুলো ফেরত চাই ভাইয়া। আমার স্বামীর ক্ষতি করে কোনো কিছু করব না আমি আপনাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ। আপাতত কোনো চুক্তিতে যেতে চাই না আমি। যেদিন আপনার চাওয়ার টাকা জোগাড় করতে পারবো সেদিন ওই লোকটাকে খুঁজবো, নয়তো না। তারপরেও আমি আমার কিডনি নিয়ে কোনো রকম যুক্তি জড়াবো না। মায়ের হৃদের দিকে এগিয়ে আস্তে আস্তে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বললো। হৃদ শুজ পড়তে পড়তে মায়ের কথাগুলো যথার্থ অর্থ বুঝতে চাইলো। দিনের নাম করে হৃদ যে সকালে মায়ের সাথে কায়দা করে কাগজগুলো সাইন করেছিল তার সব মাত্রই তো ছিল তাদের বিয়ের রেজিস্ট্রি পেপার আর কিছু সত্যায়িত প্রমাণপত্র। কোনো কিছুই তো চুক্তি ছিল না। এখন এই বোকা মেয়েকে কে বুঝাবে সেই কথা? এই নারী বুঝবে? হৃদকে এখন নিজে কিডনি বিক্রি করবে নাকি আজব? হৃদ মায়ের কথায় তেমন পাত্তা দিল না। শুনতে না পাওয়ার মতো করে শুষ পড়ে উঠে দাঁড়ালো। মায়াকে আদেশ করে বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো। হৃদের হুটহাট আদেশে মায়ের বিরক্তের সাথে সাথে উপচে পড়া রাগও হলো। মায়ের সিরিয়াস মোমেন্টে হৃদে হেয়ালি আদেশ ওর গা জ্বলে উঠলো রাগে। তারপরেও সেটা চেপে গেল, প্রকাশ করলো না। কারণ এই মুহূর্তে হৃদের কাছে ধরা দিলের কাগজপত্র নিতে হলে অবশ্যই মায়ের হৃদের আদেশগুলো শুনতে হবে। মায়া তাড়াহুড়ো হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটলো কিচেনের দিকে। মায়াকে কিচেনে যেতে দেখে হৃদ পকেটে হাত গুঁজলো। ছোটোখাটো একটা নীল ডায়মন্ডের বাক্স বের করে আসলো। তাতে সকালে দুজনে বিয়ে হয়েছে, অথচ হৃদ এখনও মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি। কাবিননামার মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ, কিন্তু এতে কিছু আপাতত বউকে বলা যাবে না। দেখা যাক এই লুকোচুরি খেলাটা আর কতদিন এইভাবেই চলে। এই হাইড অ্যান্ড সিক খেলা শুরু তার বউ করেছিল, এবার শেষটাও তার বউকেই করতে হবে। হৃদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না বউকে। যেভাবে হারিয়ে গিয়েছিল হৃদকে না বলে, ঠিক সেভাবেই তার বউ তাকে খুঁজে বের করতে হবে। ততদিন হৃদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে। হৃদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো। বউকে দেখার জন্য আপাতত 2টা জিনিস আছে হৃদের কাছে। তার মধ্যে একটা হলো তার হাতের একটা বাক্স, কিন্তু সেটাও এই মুহূর্তে দিতে গেলে তার বউ বেশ উল্টাপাল্টা প্রশ্ন করবে তাকে, যার উত্তর সে মুহূর্তে হৃদের কাছে নেই। হাতের মুঠোয় বাক্স চেপে হৃদের সামনে তাকালো। মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে। দুজন মুখোমুখি হতেই হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো, নিন খাও। হৃদের আদেশ মায়া চমকে উঠে অবুঝ গলায় শুধালো, আমি কেন? এটা তো আপনার, আপনি খান, নিন কুইক। মায়া একটু আমতা করলো, তারপরে হৃদের আদেশে অনুযায়ী তত্তর করে সবটা গ্লাসে পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা। ঠান্ডা পানিতে গলা দিয়ে নামার সময় মায়ের মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যি মায়ের বড্ড দরকার ছিল। তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল। টেনশনে, দুশ্চিন্তায় আর অস্থিরতার জন্য মায়া এতক্ষণ যাবৎ ঠাওর করতে পারেনি। কিন্তু হৃদ কীভাবে টের পেল মায়া তৃষ্ণার্ত শুকিয়ে যাওয়া গলাটার সম্পর্কে? মায়া জানা নেই আর না জানতেও চায়। তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট করে বলল, ধন্যবাদ। হৃদ হালকা ঝুঁকে সোফা টেবিলের ওপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনল। তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে কেবল চাবির রিং হাতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে দিল, আর সেটা মায়ের দিকে এগিয়ে দিতে বলল, এটা তোমার, টেক দিস। বিষণ্ণ মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে চাবিটা নিল। বড় সাইজের একটা চাবি কাঠি, সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল, এটা কিসের চাবি? এই ফ্ল্যাটের। তো এটা আমাকে দিচ্ছেন কেন? এই দিয়ে আমি কি করব? এই চাবির গুরুত্ব ও মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি, প্রয়োজন পড়বে তোমার। হৃদের সিরিয়াস কথাটাও মায়ের নিকট কেমন হেয়ালি ঠেকলো। সে বুঝলো না বিষয়টি।
ভবিষ্যতে মায়া হৃদের ফ্ল্যাটে কি এমন প্রয়োজন পড়বে, আশ্চর্য। অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভেতরে চাবিটি ঢুকিয়ে রাখলো। আপাতত এই একটা চাবি দিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া। একটা চাবি তো, সে আর কি এমন জিনিস, লোহার একটা ছোট পদার্থ ফেলে দিলেই শেষ। হৃদের হাতে মায়ের জন্য আনা দ্বিতীয় উপহারের বাক্সটা সেটা আর দিল না, বরং অতি সমর্থনে পকেটে ঢুকিয়ে ফেললো। হঠাৎ মনে হাওয়ার মতন করে তাড়াহুড়ো মায়া বলল, ভাইয়া প্লিজ আমার ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন, আমি কোনোভাবে ডিলে যেতে চাই না। মায়ের কথা হৃদের বাম হাতের সময়টা দেখে নিয়ে পকেটে 2 হাত গুঁজতে গুঁজতে বলল, তুমি কিছুই বললেই যে আমাকে সেটা শুনতে হবে এমনটা তো ডিল হয়নি। কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়েছে, ডিল ক্যান্সেল করা যাবে না। তুমি এখন আসতে পারো, আমি বেরোবো। হৃদ মায়াকে কৌশলী এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে, কিন্তু মায়া বের হলো না। স্বামীর জন্য মায়ের ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতো ছিল। বউয়ের এত ভালোবাসা, এত অস্থিরতা, সব তো হৃদের জন্য, তাই না? হৃদের ভিতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো। অনাকাঙ্ক্ষিত বায়ু কারো দিশাহারা ছটফটের কারণ হতে পেরে হৃদ ভিতরে অদ্ভুত আনন্দ বোধ করলো। খুব কাছ থেকে মায়ের ছটফট দেখতে পাচ্ছে হৃদ, আর সেটা যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো। কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকলো না মায়ের পরবর্তী আচরণে। হৃদ দিন ক্যান্সেল করতে অস্বীকার করাতে দিশাহারা হয়ে মায়া ঝরঝর করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ের ওপর পড়ল। 2 হাতে হৃদের পা চেপে ধরে আকুতি মিনতি করে বলল, ভাইয়া প্লিজ প্লিজ, আপনার পায়ে পড়ি আমি, প্লিজ আমাকে কাগজগুলো ফেরত দিন। লোকটা এইসবে কিছুই জানে না, আমি লোকটা ক্ষতি করতে পারবো না, ডিল করে নিয়ে। আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হলে সেটা আমি সহ্য করতে পারবো না, মরে যাব। ভাইয়া প্লিজ, আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না, লোকটার কিডনিও নেবেন না, প্লিজ আমাকে ডিলে কাগজগুলো ফেরত দিয়ে দিন, প্লিজ প্লিজ। ঈদ হততম্ব, ভীষণ হতবাক, স্তম্ভতে না হতবিদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। মায়া হুট করে হৃদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘুণাক্ষর ধারণাতে ছিল না। মায়ের কান্না হাজুরিতে হৃদের মনটা হুট করে কেমন নরম আর শীতল হয়ে গেল। বইয়ের ভালোবাসা ভেতরটা ঠান্ডা অনুভব করলো। হৃদ ভাবলো সে হয়তো একটু বেশি করে ফেলেছে, বইয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি, সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হৃদ কোমল হাতে মায়ের বাহু চেপে দাঁড় করালো। মায়া তখনও হৃদের মুখে দাঁড়িয়ে হাত জোর করে আকুত মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করাতে, ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে। হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থিরতার নিঃশ্বাস ফেলল। কপাল একপাশ চুলকে মায়ের কন্দরত মুখটার দিকে তাকালো। স্বামী এই হিসাবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কীভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবলো। হৃদ নিজের সংশয় দূর করা মায়ের হিজাবের ওপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখলো। স্বামী হিসাবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করলো। যত্ন নিয়ে একটু মায়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। হৃদ আবার একে অস্থিরতার চাপ নিঃশ্বাস ফেলে বলল, যাকে তুমি খুঁজছো, যাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করলে চলবে না তোমার? হৃদ কথাটা শেষ করতে যতটুকুনি দেরি হলো ব্যাস ততটুকুনি মায়ের রিয়াকশন দেখাতে তৎক্ষণাৎ মুহূর্তের মাঝে হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিয়ে তীব্র রাগে তেতে উঠে বলল, মায়া, আমি আপনার কাছে সাহায্য চেয়েছি, উপদেশ নয়। তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আমি কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত হবে, আপনার না। আমার দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। আমি এই টাইপের মেয়ে নই যারা আমার রূপ আর টাকা পয়সা দেখে আপনার পেছনে ঘুরে বেড়াবে, আর না আমার ভালোবাসা এত ঠুনকো যে কারো কথায় নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব। একদম নিজের লিমিটে থাকবেন। আমার আপনাকে পছন্দ না। মায়া রাগ, মায়া দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল। হৃদ যে মায়াকে বোঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয়, এই কথাটা তো মায়া মানতেই নারাজ। বিশ্বাস করবে কখন? হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে। মায়া নিজের স্বামীকে যতটা পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে, এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ের স্বামী হতে পারে এটা এই মেয়ে কল্পনাতেও রাখেনি। হৃদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বোঝাতে চেয়েছিল হৃদ মায়ের স্বামী হতেও পারে, পুরোপুরি হৃদ সত্যিটা বলেনি। অথচ মায়া অল্প কথা শুনে রিয়াক্ট করলো। হৃদের কথাটা বিশ্বাস করা তো দূরে, উল্টো ভুল বুঝে বসলো। এইভাবে হৃদ তার বউয়ের সুযোগ নিচ্ছে, আজব। সে সুযোগ কেন নেবে? মেয়েটা তার বউ হয়। যদি হৃদের কখনো মনে হয় তার বউকে দরকার, তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে, তারপরেও বউটা বাজি করে বউকে ছুবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে। এমনটা করার হৃদের দরকার নেই। হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো, আচ্ছা মেয়ে যখন জানতে পারবে হৃদ মায়ের স্বামী হয় তখন কি করবে? এত ভালোবাসা থাকলে তো এই নারী তার প্রতি, নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে ভালোবাসা মুহূর্তে ঘৃণায় রূপান্তরিত করে দূরে সরে যেতে চাইবে হৃদের থেকে? অসম্ভব। হৃদ এত সহজে ছেড়ে দেবে বউকে? তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে দিতে হবে এই নারীকে? অসম্ভব। জানে মেরে ফেলবে না সেই নারীকে, তারপরও ছাড়বে না। এতক্ষণে ভালো লাগাটুকু হুট করে কেমন বৃতৃষ্ণা ঠেকলো হৃদের নিকট। মায়ের শক্ত অনলের দিকে তাকে হৃদ তেতু গলায় বলল, নিজের লিমিটে আছি আমি, এমনটা যাতে না হয় তুমি লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো। আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না, সারা জীবন তো দূর।
শুধু চকলেট না, নিজের সব কিছুই আমার সাথে শেয়ার করবে তুমি, তাও স্বেচ্ছায়, আই প্রমিস। অসম্ভব। অসম্ভব বলতে কিছুই নেই, তোমার বাসারও আমাকে পাবে, তোমার বাচ্চাদের বাপও আমি হব। এবার আউট। আপনার মতো নোংরা মানসিকতা মানুষ আমি জীবনেও দেখিনি। আমার চুক্তিপত্র কাগজগুলো ফেরত দিন, আমি চলে যাব। মায়ের উল্টোপাল্টা কথা হৃদের রাগ বাড়ল। হৃদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধু বলে, এই যাবে তুমি এখান থেকে? ভালো লাগছে না আমার, কোনো ডিলের কাগজপত্র দেবো না আমি, যাও। তারপরেও যদি হৃদের স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও, ফুল সার্ভিস দেবো, তারপরেও এখন বের হও। ভীষণ রাগ লাগছে আমার, কন্ট্রোল হারাও খুব হবে তোমার, যাও। হৃদের কথা মায়ের রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল। হৃদের মতো এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাব দেয়নি। মায়ের রাগটা যে কোথায় হচ্ছে বলা যায়। হৃদ মায়াকে যেতে না দেখে তেতে উঠল। হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না, এমনি স্বামীকে হিসাবে হৃদের পরিচয় পেলেও সে মায়ের এ ভালোবাসা থাকবে না, সেটা হৃদ বেশ বুঝতে পারছে। তাহলে এখন এত আগ্রহ নিয়ে এই নারী তাকে পাগল বানাচ্ছে, সেটাকে দেখবে। হৃদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য। এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চয়ই সে রাগ কন্ট্রোল হারাবে। কি হলো, শুনতে পাওনি? দাঁড়িয়ে আছো কেন? যাও। তোমার এই নাটক দেখানোর ভালোবাসা আমি অলরেডি বুঝেছি, আর কাহিনী করতে হবে না, যাও। আর হ্যাঁ, স্বামীর দেখা তুমি জীবনেও আর পাবে না। মনে করো তোমার স্বামী মৃত, তাকে আমি মেরে ফেলেছি, এবার আমাকে গ্রহণ করো। হৃদের বাকি কথাটা শেষ হওয়ার আগেই মায়া অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ। টেবিলের ওপরে রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে। হৃদের অপরাধ, সে মায়ার স্বামীকে মৃত বলেছে। আকস্মিক ঘটনায় হৃদ নিজেকে সারানোর সুযোগ পায়নি। সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর তাড়াতাড়ি হাত বাঁধলো রক্ষা করতে, যার দরুন মায়ের ছুড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কবজায় আর কপালে লাগলো। এত করে হৃদের হাত ঘড়ির কাজ ভেঙে মুহূর্তে হাত কেটে গেল, রক্ত বেরিয়ে কবজাতে লাগলো। কপালটাও গ্লাসের কাছে লেগে আংশিক রক্ত লাগলো। যখন বুঝতে পারলো বিষয়টি কী হয়েছে, তার সাথে ঠিক তখনই দপদপ করে তীব্র রাগে জ্বলে উঠল হৃদের মস্তিষ্ক। তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে, কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সব কিছু। মায়া না চেতে সেই কাজটা করে ফেলেছে। হৃদের চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তে। কয়েক সেকেন্ডে নিস্তব্ধ পরিবেশে হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো। সুন্দর ফাঁকফাঁকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়লো অসংখ্য কাচের টুকরো। হৃদ রাগের বর্ষে মুহূর্তে মাঝে সোফায় টেবিলের ওপরে তুলে আছাড় মারল সজোরে। তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙা ছড়িয়ে পড়লো চারপাশে। মায়ের পায়ে গিয়ে বিঁধল সে কাচের টুকরো। এবার রক্ত মায়ার পা থেকেও বেরোলো। ভয় ভয় মৃদু চেঁচিয়ে উঠল। হৃদে এত রাগের শিকার হয়নি কখনো। আতঙ্কিত মায়া কেঁদে উঠল, ছিটকে দূরে সরতে চাইল হৃদের ভয়, কিন্তু তার আগে হৃদের শক্ত থাবার পৃষ্ঠে হয় সে। মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালানো হয় মায়ের গলায়। চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেলল সোফার উপরে। ছটপট করা মায়া দুই হাত হৃদের হাতটা গলা থেকে ছাড়াতে চাইল। হৃদের হাতের বাঁধন আরও দৃঢ় হলো। মায়া উড়ু পাশে সোফায় হৃদ এক পলক তুলে তাতে ভর দিয়ে মায়ের ওপর ঝুঁকে পড়ে রাগে হৃদি দাঁত পিষে বলল, নাটক করিস? কাকে তেজ দেখাস তুই? এত আগ্রহ দেখিয়ে আমাকে পাগল বানিয়ে এখন আঘাত করিস? আমাকে চিনিস তুই? কি মনে হয় একটু নরম সরম হয়ে কথা বলেছি দেখে এমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম, আর তুই সেই সুযোগ আমাকে আঘাত করবি? তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে নখের ওপর তুলে মেরে ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাউর পাওয়ার। সোজা গায়েব করে দিব আজকে শেষবার। নেক্সট টাইম এই একই ভুল করবি তো তোর এই সুন্দর শরীরটা আগে ছিঁড়ে খাবো, তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল পাঠাবো, তাদের জানাতে যে আমি কতটা খারাপ, মনে রাখিস। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, বিদায়।